এডগার অ্যালান পো ছিলেন মার্কিন লেখক, কবি, সম্পাদক এবং সাহিত্য সমালোচক, যিনি রহস্য ও গথিক সাহিত্যধারার অন্যতম পথপ্রদর্শক। 1809 সালের 19শে জানুয়ারি বোস্টনে জন্মগ্রহণ করা পো মূলত তার ভৌতিক, রহস্যময় এবং মনস্তাত্ত্বিক গল্পের জন্য বিখ্যাত। তাকে আধুনিক গোয়েন্দা কাহিনীর জনকও বলা হয়। এর আগে আপনারা আমাদের চ্যানেলে এডগার অ্যালান পোর লেখা বেরেনিস গল্পটি শুনেছিলেন। আমাদের আজকের নিবেদন তার লেখা আরেকটি রোমাঞ্চকর গল্প, দি স্পেকট্যাকেল অবলম্বনে প্রেমের পলক। গল্পের মুখ্য চরিত্রে সিম্পসন, ল্যানাডে এবং ট্যালবট। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের বিশেষ নিবেদন, এডগার অ্যালান পোর লেখা দি স্পেকট্যাকেল অবলম্বনে প্রেমের পলক। প্রথম দর্শনেই প্রেম, হাসি টিটকিরির হুল্লোড় আরম্ভ হয়ে যেত কথাটা শুনলেই বেশ কিছু বছর আগে। কিন্তু ব্যাপারটা নিয়ে যারা তলিয়ে ভাবেন এবং উপলব্ধি করেন তারা বলেন সম্পূর্ণ উল্টো কথা। প্রথম দর্শনেই প্রেমে হাবুডুবু খাওয়ার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে বই কি, হেসে উড়িয়ে দেওয়ার মতো বিষয় এটা একেবারেই নয়। প্রথম দর্শনে প্রেম চিরকাল ছিল, আছে এবং থাকবে। ঝলক দর্শনে চিত্তবিমোহন খেলো ব্যাপার নয় মোটেই। অত্যাধুনিক আবিষ্কারের পর জানা যাচ্ছে অনেক অত্যাশ্চর্য ঘটনা। নৈতিক চৌম্বক ধর্মই বলুন আর চৌম্বক সৌন্দর্য বিজ্ঞানই বলুন, মোদ্দা বক্তব্যটা ভীষণই চাঞ্চল্যকর। ঝলক দর্শনে দুটি হৃদয় যে নিবিড় নৈকট্যবোধ জাগ্রত হয় তা লোহায় লোহা গলিয়ে জুড়ে দেওয়ার মতো চিরস্থায়ী। ঠিক যেন ইলেকট্রিক সহানুভূতি চিড়িক মারে দুটি অন্তরে। প্রেম ভালোবাসা অতিশয় তীব্র, অতিশয় নিখাদভাবে বিকিরিত হয় প্রথম দর্শনে। এর চাইতে অকৃত্রিম প্রেম আর হয় না। হৃদয় হৃদয়ে তাই জোড়া লেগে যায় দুখণ্ড গনগনে লোহা গলে জুড়ে দেওয়ার মতো। যে কাহিনী এক্ষুনি বিবৃত করব তা শুনলেই বুঝতে পারবেন কথাটা কতখানি সত্যি। ভুরি ভুরি দৃষ্টান্ত হাজির করা যায়, কিন্তু এই একটি কাহিনী যথেষ্ট বলে মনে করি আমার এই বিশ্বাসের সমর্থনে। গল্পের খাতিরে একটু বিশদ হতে হবে আমাকে, মানে সবকিছুই খুঁটিয়ে বলতে হবে। বয়সে এখনো আমি নেহাতি তরুণ, মাত্র 22 বছর বয়স। এখনকার নামটাও খুব সাদামাটা, একেবারে মামুলি, সিম্পসন। এখনকার শব্দটা বললাম কেননা অতি সম্প্রতি আইনগতভাবে আমার পদবি বদল করতে হয়েছে। অনেক দূর সম্পর্কের এক পুরুষ আত্মীয়র বিপুল সম্পত্তির ওয়ারিশ হতে হয়েছে, তাই পদবি বদল। এ ঘটনা ঘটেছে গত বছর। আত্মীয়টির নাম অ্যাডলফাস সিম্পসন। সম্পত্তির ওয়ারিশ হওয়ার শর্তই ছিল যার সম্পত্তি তার পারিবারিক পদবি আমাকেও গ্রহণ করতে হবে। শুধু প্রথম নামটা নিলেই ল্যাটা চুকে যেত, কিন্তু উইলের শর্ত না মানলেই নয়। তাই বাদ গেল আমার জন্মসূত্রে পাওয়া প্রথম নাম, নেপোলিয়ন বোনাপার্ট। আরো সঠিকভাবে বলতে গেলে আমার আদি নামের প্রথম আর দ্বিতীয় অংশ ছিল এই নামই, সিম্পসন। অনিচ্ছা সত্ত্বেই এই নামটা নিয়েছিলাম। পৈতৃক নাম ফ্রয়সাটের মধ্যে যে গর্ববোধ ছিল, সিম্পসন নামটার মধ্যেও সেই ধরনের গর্ব টেনে আনার চেষ্টা অনেক করেছিলাম। মনে মনে ঠিক করেছিলাম ঠিকুজি কোষ্ঠী ঘেঁটে আদি পুরুষের কৌলিন্য বার করতে পারলেই ঐতিহ্যের ভারে নুইয়ে পড়ব, অহংকারে মটমট করব একেবারে। নামের প্রসঙ্গ যখন এসেই গেল তখন আরো একটু বলা যাক। আমার পূর্ববর্তী পুরুষদের নামগুলোর মধ্যে আশ্চর্য একটা কাকতালীয়তা নজরে এসেছে। আমার বাবা ছিলেন প্যারিসের মসিয়ে ফ্রয়সাট। আমার মায়ের বয়স তখন 15 বাবা যখন বিয়ে করেন তাকে। বিয়ের আগে মায়ের নাম ছিল মিস ক্রয়সাট, ব্যাংকার ক্রয়সাটের বড় মেয়ে। ব্যাংকার ক্রয়সাট বিয়ে করেছিলেন যাকে, তখন তার বয়স মোটে 16, ভিক্টর ভয়েসাটের জ্যেষ্ঠ কন্যা। কি আশ্চর্য কাকতালীয় দেখুন।
মসিয়ে ভয়েসার্ট বিয়ে করেছিলেন যাকে, তার নাম ছিল মিস ময়েসার্ট। কন্যার বিয়ের বয়স এক্ষেত্রেও ছিল খুবই কম, বাচ্চা বললেই চলে। তাঁর মাও বিয়ের বেদিতে উঠেছিলেন মাত্র 14 বছর বয়সে, নাম তাঁর ম্যাডাম ময়েসার্ট। বাচ্চা বেলায় এই ধরনের বিয়ের রেওয়াজ আছে ফ্রান্সে। বিশেষ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ময়েসার্ট, ভয়েসার্ট, ক্রয়েসার্ট, ফ্রয়েসার্টরা রয়েছে বংশগতির সরাসরি লাইনে। আইনের নিগর আমাকে বাধ্য করেছে বটে সিমসন নামটা নিতে, কিন্তু নেওয়ার আগে নাম পাল্টাতে প্রবল আপত্তি ছিল মনের মধ্যে। ফালতু একটা নামের জন্য বিষয় সম্পত্তি নিতেই হবে? গোল্লায় যাক সম্পত্তি, কিচ্ছু দরকার নেই, নাম আমি পাল্টাবো না, এমন দ্বন্দ্ব গেছে মনের মধ্যে। ঈশ্বর আমাকে যা দিয়েছেন তা নেহাত কম নয়, বরং একটু বেশি বলা যায়। শরীর আমার বেশ মজবুত, মুখশ্রী সুন্দর, পৃথিবীর 9.1 লোক অন্তত তাই বলবে। উচ্চতায় 5 ফুট 11, মাথার চুল মিশমিশে কালো আর কোঁচকানো, নাকের গড়ন যথেষ্টই ভালো, দুটো চোখ বিশাল এবং ধূসর, কিন্তু দুর্বল। খুবই অসুবিধের কারণও বটে, তবে দেখে তা সন্দেহ করা যায় না। চক্ষু প্রত্যঙ্গের এহেন দুর্বলতা বরাবরই বিব্রত করেছে আমাকে। প্রতিকারের উপায় স্বরূপ বিবিধ ব্যবস্থা অবলম্বন করেছি, চশমা পড়তেও হয়েছে, কিন্তু যেহেতু তারুণ্য রসে টকবগে আমি এবং দেখতে শুনতেও ভালোই, তাই এই সব বস্তুর ব্যবহার অপছন্দ করে এসেছি একেবারে প্রথম থেকেই। বরদাস্ত করি না বলেই দুর্বলতা কাটাতে সহায়দেরও বর্জন করেছি। যুবা বয়সে এইসব জিনিসগুলো মুখাবয়বের স্ত্রী একেবারেই নষ্ট করে দেয়, মুখখানাকে উৎকট গম্ভীর করে তোলে। বয়স যা তার চাইতে ভারিকিত দেখাই, উপরন্তু বাক ধার্মিকের মতো বিটকেলে দেখায়। চশমার মতো বাজে জিনিস আর হয় না এইসব কারণে। আইগ্লাস অর্থাৎ দৃষ্টি সহায় কাঁচ জিনিসটা পক্ষান্তরে মুখের মধ্যে একটা বিরিকিচ্ছিরি ফুল বাবুগিরি আর ভণ্ডামির ছাপ এনে দেয়। আজ পর্যন্ত তাই এই দুটি বস্তুকেই বর্জন করে চলেছি যত দূর সম্ভব। নিজেকে নিয়ে এতটা খুঁটিয়ে বলাটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, নিজেকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলছি, তাই নিজের কথায় জ্যোতি টানবার আগে শুধু এটাই বলবো, স্বভাবের দিক দিয়ে আমি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, দুর্বার, একনিষ্ঠ এবং পরমোৎসাহী, এবং সারাটা জীবন মহিলাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে এসেছি অতীব নিষ্ঠার সাথে। শীতকালে এক সন্ধ্যায় প্রবেশ করেছিলাম পিউ থিয়েটারের একটা বক্সে। সঙ্গে ছিল আমার এক বন্ধু মিস্টার ট্যালবট। গীতিনাট্য অনুষ্ঠিত হচ্ছে মঞ্চে। অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকেই নামকরা। প্রেক্ষাগৃহে তাই তিল ধারণের জায়গা নেই। সামনের সারি আগে থেকেই রিজার্ভ করা ছিল বলেই শুরু হওয়ার একটু আগে পৌঁছেও কুনুইয়ের গুঁতোয় পৌঁছে গেলাম বসবার আসনে। ঝাড়া 2 ঘন্টা স্টেজের দিকে তন্নিষ্ঠ হয়ে চেয়ে রইল আমার এই বন্ধুটি। গান বাজনার পোকা বললেই চলে তাকে। গীতিনাট্যের নামে উন্মাদ। দর্শকের চেহারা দেখতে দেখতেই আমি কাটিয়ে দিলাম এই 2 ঘন্টা। মজা পাচ্ছিলাম বলেই দেখছিলাম। বেশিরভাগই তো খানদানি মহলের মানুষ। দেখে শুনে কিঞ্চিত পরিতৃপ্ত হয়ে দৃষ্টি সরিয়ে এনে গীতিনাট্যের প্রধান অভিনেত্রীর দিকে যেই তাকাতে যাচ্ছি, অমনি আমার দৃষ্টি চুম্বকের মতো আটকে গেল একটা মূর্তির উপর। বেশ কয়েক ঘন্টা প্রাইভেট বক্সের একটিতে বসেছিল এই মূর্তিটি। নজর এড়িয়ে গেছে এতক্ষণ। 1000 বছরও যদি বাঁচি ভুলব না কি আতীব্র আবেগ নিয়ে অবলোকন করেছিলাম অপরূপা এই মূর্তিটিকে। অতুলনীয়া মহিলা মূর্তি। জীবনে এমন সুন্দরী কামিনী আর দেখিনি আমি। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। মুখটা সেই মুহূর্তে ফেরানো রয়েছে মঞ্চের দিকে।
দেখতে পেলাম না সেই কারণেই, কিন্তু আকৃতি নিঃসন্দেহে স্বর্গীয়, দেবললনা বললেই চলে। স্বর্গের মেয়ে বলেও যেন তার সম্পর্কে অনেক কথা কম বলা হচ্ছে, অথচ এই দুটি শব্দ ছাড়া আশ্চর্য সেই নারী মূর্তির রূপের বর্ণনা দেওয়াও সম্ভব নয়। সুন্দরী ললনার সুন্দর আকৃতির মধ্যে একটা ম্যাজিক আছে। মহিলা সুষমার এই জাদু শক্তি চিরকাল আমাকে দুর্বার বেগে আকর্ষণ করেছে। এ যেন একটা ডাকিনী ক্ষমতা। প্রতিরোধ করবার কোনো সাধ্য আমার নেই, কিন্তু সেদিন যা দেখলাম তা আমার স্বপ্নের দেবী মূর্তি, আমার কল্পনার মোহিনী মূর্তি। লাবণ্য আর গরিমা যেন মূর্তিময়ী হয়ে বসে আছে অদূরে। নারীর রূপ যদি কখনো আমাকে উন্মাদ করে দেয়, তাহলেও আমার বিভ্রান্ত ধারণায় এই সৌন্দর্য কখনো ফুটে উঠবে না। বক্সের মধ্যে বসে থাকায় আশ্চর্য এই নারী মূর্তির সম্পূর্ণ অবয়ব দেখবার কথা নয়, কিন্তু বক্সটার নির্মাণ কৌশলের দরুন দেখতে পাচ্ছিলাম তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত। উচ্চতায় মাঝামাঝি, রানীর মতোই গ্রীবা ভঙ্গিমা, দেহকান্তি অনবদ্য, দেহরেখা সুস্পষ্ট, ভরাট উদ্যত বক্ষদেশ অতীব উপাদেয়। মাথার পিছন দিকটাই কেবল দেখা যাচ্ছিল, তাও টুপিতে ঢাকা। কিন্তু গ্রিক পুরাণের সাইকির মতো যার মাথার গড়ন, টুপি দিয়ে কি তার মাথার সৌন্দর্য আবৃত করা যায়? মহার্ঘ মস্তক শোভা আরো মোহময় করে তুলেছে তার মাথার শোভাকে। ডান বাহু শিথিলভাবে ঝুলছে বক্সের রেলিংয়ের উপর দিয়ে। নিখুঁত সামঞ্জস্য দেখে শিউরে উঠল আমার দেহ মন্দিরের প্রত্যেকটি স্নায়ু। বাহুর ঊর্ধ্বাংশ এখনকার ফ্যাশন অনুযায়ী ঢিলে হাতা বস্ত্রে আচ্ছাদিত। কনুইয়ের সামান্য নিচ পর্যন্ত নেমে এসেছে হাতার কাপড়। তলায় দেখা যাচ্ছে মিহি কাপড়ের টাইট অন্তর্বাস, কিনারা ঘিরে ঝালর। হাত পর্যন্ত ঝুলছে ঝকমকে সেই ঝালরের সুতো। ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পেলব আঙুল, এক আঙুলে ঝিলিক তুলছে অতিশয় মূল্যবান একটা হীরের আংটি। মণিবন্ধ ঘিরে রত্নাভরণ মণিবন্ধের সুষমাকে শতগুণ বাড়িয়ে তুলেছে, এবং জড়োয়া গয়নার সেই বাহার দেখেই চকিতে বুঝে নিলাম এ গয়না যার অঙ্গে তার ঠাঁই সমাজের অনেক উঁচুতে, এবং রুচিও তার সাধারণ মানুষের নাগালের বাইরে। যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলাম আধ ঘন্টার জন্য। শিলামূর্তির মতো নিথর দেহে বসে ঠায় চেয়েছিলাম রানীর মতো অপরূপা নারী মূর্তিটির দিকে, এবং এই আধ ঘন্টা সময়ের মাঝে হাড়ে হাড়ে টের পেলাম, পরমাণু দিয়ে উপলব্ধি করলাম প্রথম দর্শনেই প্রেম কাকে বলে। জীবনে অনেক লাবণ্যময়ীর সান্নিধ্যে আমি এসেছি, দেশের সেরা সুন্দরী বলা যায় তাদের, কিন্তু এরকম অনুভূতি আবেশ বিহ্বল করে তোলেনি আমার সমগ্র সত্তাকে। অবর্ণনীয় একটা আকর্ষণ যেন প্রচণ্ড শক্তি প্রবাহের মতো ধাবিত হচ্ছে তার অন্তর থেকে আমার অন্তরের দিকে। অদৃশ্য নিগড়ে যেন বেঁধে দিচ্ছে দুটি আত্মাকে। গলে গলে মিশে যাচ্ছে যেন দুটি সত্তা।
আমার সমস্ত চিন্তা আর অনুভূতির শক্তি, আমার সমস্ত দৃষ্টি ক্ষমতা যেন পরাভূত হয়েছে সামনের ওই চমকপ্রদ দেহবল্লরীটির অত্যাশ্চর্য শক্তির কাছে। আমি নজর সরাতে পারছি না, অন্য কথা ভাবতে পারছি না, অন্য অনুভূতিগুলোকে মনের মধ্যে ঠাঁই দিতে পারছি না। আমার মনোমন্দির জুড়ে শুধু ওই মূর্তিটি রয়েছে, মানবী রূপে, যাকে স্বর্গের দেবী বলাই উচিত। মগজের প্রতিটি কোষের মধ্যমান অবস্থায় স্বপ্নের ঘোরে এটুকুই শুধু উপলব্ধি করলাম, উন্মাদের মতোই আমি গভীর প্রেমে নিমজ্জিত হচ্ছি, ডুবেই যাচ্ছি, ডুবেই যাচ্ছি, উঠে আসা আর সম্ভব নয়। মোহিনী তার অব্যাখ্যাত মোহ দিয়ে আমার সমস্ত সত্তাকে কেড়ে নিয়েছে। তখনও কিন্তু মেয়েটির মুখ আমি দেখিনি, না দেখেই এই অবস্থা, বলা ভালো শোচনীয় অবস্থা। কেননা বেশ বুঝলাম, মুখ ফেরানোর পর মুখাবয়বে যদি আহামরি কিছু না দেখি, তাহলেও প্রথম দর্শনেই এই সুগভীর প্রেমের সমুদ্রে আমি হাবুডুবু খাবই। প্রেমের জাদুকরী শক্তি এমনই প্রচণ্ড, বাহ্যিক রূপ থেকে তার জাগরণ ঘটলেও বাইরের অবস্থাকে উপেক্ষা করে যাওয়ার ক্ষমতা সে রাখে। ইচ্ছা অনিচ্ছাকে নিয়ন্ত্রণ করে দুর্বোধ্য মহাশক্তি দিয়ে কিভাবে তা করে আমার জানা নেই। তন্ময় হয়ে দেখে যাচ্ছি অনিন্দ সুন্দরীকে, আর ভাবছি আকাশ পাতাল অজস্র প্রশংসায় বুঁদ হয়ে রয়েছি মনে মনে। এমন সময় প্রেক্ষাগৃহে হঠাৎ চাঞ্চল্য জাগল, শোরগোল শোনা গেল। ব্যাপারটা কি দেখবার জন্য পরমা সুন্দরীটি মুখ ফেরালো সেই দিকে। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম তার পুরো মুখাবয়ব। কিভাবে বর্ণনা দিই সেই অতুলনীয় সৌন্দর্যের! পেছন থেকে মুখের যে রূপ মনে মনে কল্পনা করেছিলাম, মেজে দেখছি তার চাইতেও সহস্র গুণে রমণীয়। তা সত্ত্বেও অবর্ণনীয় সেই মুখকান্তিতে এমন কিছু একটা ছিল যা আমাকে একটু হতাশই করেছিল। অথচ সেটা যে কি তা বলতে পারবো না। হতাশ শব্দটা বললাম বটে, কিন্তু সঠিক অর্থে এ শব্দ মোটেই প্রযোজ্য নয়। ভাবাবেগ মুহূর্তের মধ্যে থিতিয়ে এলো। প্রশান্তির সূচনা ঘটল বিস্ময়ে বিহ্বল অন্তর প্রদেশে। হৃদয়ে জোড়া অচঞ্চল উৎসাহ আবিষ্ট করে রেখে দিল আমার সমস্ত সত্তা। ম্যাডোনার মতো মুখ, মুখ ঘিরে গৃহিণী সুলভ গাম্ভীর্যই আমার ভেতরকার আলোড়নকে যেন ধীর স্থির উচ্ছ্বাসহীন করে আনলো নিমেষের মধ্যে। তবুও আমি বলবো, আমার মনের অকস্মাৎ এই প্রশান্তি কেবলমাত্র এই কারণেই ঘটেনি। রহস্য একটা ছিল, সে যে কি রহস্য তা বুঝে উঠিনি। পরমার মুখের মধ্যে এমন একটা ভাব আমি দেখেছিলাম যা আমাকে সামান্য বিচলিত করলেও আগ্রহকে ঠেলে তুলে দিয়েছিল একেবারে তুঙ্গে। এ অবস্থায় সব পুরুষের মধ্যেই বাড়াবাড়ি করে ফেলার একটা প্রবণতা এসেছিল আমার মধ্যেও। অপরূপা ললনা যদি একা থাকতো বক্সে, নিশ্চয়ই আমি পবন বেগে ধেয়ে যেতাম এবং শত বিপর্যয় সত্ত্বেও তার সঙ্গ সুখ উপভোগ করতাম। কিন্তু তা করতে পারিনি, কেননা সঙ্গে ছিল এক ভদ্রলোক আর একজন অসাধারণ সুন্দরী মহিলা।
দেখে শুনে মনে হলো অনিন্দ সুন্দরীর চেয়ে বয়স একটু কমই হবে। হাজার খানেক পরিকল্পনা এঁটে ফেললাম মনের মধ্যে। কিভাবে একটু বেশি বয়সী মেয়েটির সঙ্গে আলাপ করা যায়, অথবা কিভাবে আরো স্পষ্টভাবে মানবীর রূপে এই দেবী মূর্তিকে অবলোকন করা যায়। নিজের বক্স ছেড়ে মেয়েটির কাছের কোনো বক্সে চলে যেতেই পারতাম, কিন্তু প্রেক্ষাগৃহ পূর্ণ থাকায় সে ঘুরে বালি। এইসব পরিস্থিতিতে ছোট্ট দূরবীন ব্যবহার করার উপর রক্তচক্ষু রেখেছে সমাজের রীতিনীতি, তাই কাছে থাকলেও তা কাজে লাগাতে পারতাম না। বস্তুটি সেই মুহূর্তে অবশ্য আমার কাছেও ছিল না, তাই মুষড়ে পড়লাম খুবই। অনেকক্ষণ গুম হয়ে বসে থাকার পর ঠিক করলাম বন্ধুবরকে ব্যাপারটা বলা যাক। টালবট, টালবট, হ্যাঁ, তোমার অপেরা গ্লাসটা দাও তো। অপেরা গ্লাস? আরে অপেরা গ্লাস নিয়ে আমি কি করব, আমার কাছে নেই। বলেই অসহিষ্ণুভাবে মঞ্চের দিকে চেয়ে রইল ট্যালবট। আমি কিন্তু হাল ছাড়লাম না। কাঁধ ধরে ঝাঁকুনি মেরে বললাম, শোনো বন্ধু, শোনো শোনো, স্টেজ বক্সটা চোখে পড়ছে? না না, ওর পাশেরটা দেখেছ? এর চাইতে সুন্দরী নারী কোনোদিন দেখেছ বন্ধু? হ্যাঁ, সুন্দরী তো বটেই, অত্যন্ত সুন্দরী। মেয়েটা কে জানো? বাবা, তাও তোমায় বলে দিতে হবে, উনি ম্যাডাম ল্যানাডে। ম্যাডাম ল্যানাডে, স্বনামধন্য ম্যাডাম ল্যানাডে, যার মতন রূপসী ইদানিংকালে আর নেই, যার নাম শহরের হাটে ঘাটে মঠে মন্দিরে সর্বত্র। অসম্ভব ধনবতীও বটে, কিন্তু বিধবা। উপযুক্ত বরের সন্ধানে প্যারিস থেকে সবে এসেছে। পরিচয় আছে তাহলে? আছে বই কি। আমার সঙ্গে আলাপ করিয়ে দেবে? দেবো না কেন, নিশ্চয়ই দেবো, সানন্দে দেবো। কখন বলো? কাল দুপুর 1টায় বিয়েতে তোমার সঙ্গে দেখা করব। বেশ, ঠিক আছে, তাই হবে। এবার মুখে এই আঙুল এঁটে বসে থাকো। নিরুপায় হয়েই মুখে চাবি এঁটে বসে থাকতে হয়েছিল, কেননা বাকি সময়টা আমার অজস্র প্রশ্ন আর প্রস্তাবের একটারও জবাব দেয়নি ট্যালবট। মঞ্চ নিয়ে তন্ময় হয়ে রইল অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। এই সময়টা আমি কিন্তু নিমেষহীন নয়নে চেয়ে রইলাম ম্যাডাম ল্যানাডের দিকে। বেশ কিছুক্ষণ পরে মুখের সামনের দিকটাও চুল চেরাভাবে দেখবার সুযোগ পেলাম। অসাধারণ লাবণ্যময়ী। আগে অবশ্য তা উপলব্ধি করেছিলাম সমস্ত হৃদয় দিয়ে। ট্যালবটের মুখে শোনার আগেই মনে মনে জেনে গেছিলাম যে এ সুন্দরীর সমকক্ষ সুন্দরী শহরে আর নেই, পৃথিবীতেও আছে কিনা সন্দেহ। তা সত্ত্বেও অব্যাখ্যাত কি একটা ব্যাপার খচখচ করতে লাগলো মনের মধ্যে। শেষ পর্যন্ত ভেবে চিনতে দেখলাম মুখের গাম্ভীর্য বিষণ্ণতা অথবা একটু ক্লান্তির ছাপই বোধহয় মুখাবয়বের যৌবনোচিত সজীবতাকে একটু অপসারণ করেছে। আমার মনে তো তা কাঁটার মতো বিঁধে চলেছে, কিন্তু রমণীয়তা নমনীয়তা আর রানী সুলভ আচরণ উদ্দীপ্ত করে চলেছে আমার উৎসাহ আর রোম্যান্স বোধে ভরপুর চিত্তকে। আগ্রহ বৃদ্ধি পেয়েছে শতগুণে। দু চোখ ভরে পরম উপাদেয় সেই সৌন্দর্য যখন হৃদয়ে জুড়ে পান করে চলেছি, মেয়েটি টের পেল আমি ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছি তার দিকে। খুব সামান্য হলেও সে চমকে উঠল, কিন্তু আমার চাহনির তীব্রতা তখন তুঙ্গে। অন্তর জুড়ে শুধু তারই রূপের বন্দনা। কাজেই চোখ ফিরিয়ে নিতে আমি পারিনি সেই মুহূর্তে।
পাশের দিকে মুখ ফিরিয়ে নিল অনিন্দ সুন্দরী। খোদাই করা মাথার পিছন দিকটাই আবার দেখতে লাগলাম আগের মতো। কিছুক্ষণ পরে মেয়েটির বোধহয় ইচ্ছে হলো ঘুরে দেখে যে আমি এখনো প্যাট প্যাট করে তাকিয়ে আছি কিনা, তাই মুখখানা ঘোরালো খুব আস্তে আস্তে। দেখল দুই চোখে নিবিড় আগ্রহের রোশনাই জেলে তখনও আমি চেয়ে আছি তার দিকেই। সঙ্গে সঙ্গে নামিয়ে নিল বিশাল দুই আঁখি এবং রক্তাভা দেখা দিল তার শুভ্র সুন্দর দুই গালে। অবাক হলাম কিন্তু পরের কাণ্ডটা দেখে। মুখ ঘুরিয়ে আমার দিকে চাওয়ার সময়েও এতটা আশ্চর্য হইনি। হলাম তখনই যখন দেখলাম কটিবন্ধ থেকে এক জোড়া দূরবীন বার করে উঁচু করে ধরল আমার দিকে। ফোকাস ঠিক করে দূরবীনের মধ্যে দিয়ে নিবিড়ভাবে চেয়ে রইল আমার দিকে বেশ কয়েক মিনিট। এবারে আর লুকিয়ে দেখা নয়, খোলাখুলি দেখে যাচ্ছে আমাকে ডাবল আই গ্লাসের মধ্যে দিয়ে। পায়ের কাছে অকস্মাৎ বজ্রপাত ঘটলেও এতটা হতভম্ব হতাম না। রাগ বা বিরক্তির প্রশ্নই ওঠে না। অন্য কোনো মেয়ে এইভাবে আই গ্লাসের মধ্যে দিয়ে আমার দিকে তাকালে গা পিত্তি জ্বলে যেত নিশ্চয়ই। বলে বসতাম, এ কি অভব্যতা। কিন্তু এই দেবী মূর্তির ক্ষেত্রে সে প্রশ্নই ওঠে না। তবে পিলে চমকে গেল তার কাণ্ডটা দেখে। অথচ তার এই সমাজের রীতিনীতি ভাঙা আচরণের মধ্যে নেই কোনো ধৃষ্টতা, ঔদ্ধত্য। আছে শুধুই তুলনাবিহীন প্রশান্তি আর অতি উঁচু মহলের সংযত কৌতূহল। বিস্ময় আর প্রশান্তিতে তাই আপ্লুত হলো আমার হৃদয় মন্দির। লক্ষ্য করলাম প্রথমবার দূরবীনের মধ্যে দিয়ে আমার দেহশ্রী পর্যবেক্ষণ করে সে যেন তুষ্ট হয়েই দূরবীনটা নামিয়ে নিয়েছিল। পরক্ষণেই আবার কি ভেবে দূরবীনের মধ্যে দিয়ে চেয়ে রইল আমার দেহকান্তির দিকে। এবারে বেশ কয়েক মিনিট। আমেরিকা থিয়েটারে কোনো সুন্দরী মহিলা যদি এভাবে বারে বারে তাকায় কোনো এক সুন্দর পুরুষের দিকে, সাধারণের টনক তখন নড়বেই। ও দেশে এ ব্যাপার রীতিমতো অস্বাভাবিক। কাজেই নড়াচড়ার লক্ষণ দেখা গেল দর্শকবৃন্দের মধ্যে। কানে ভেসে এলো চাপা গুঞ্জন। কিন্তু তাতে ম্যাডাম ল্যানাডে তিলমাত্র বিচলিত হয়েছেন বলে মনে হলো না। মুখের ভাবে কোনো রকম অপ্রস্তুত ভাব ফুটে উঠল না। কৌতূহল চরিতার্থ হয়েছিল নিশ্চয়ই, তাই আইগ্লাস নামিয়ে আবার মঞ্চের দিকে ঘুরে গভীর অভিনিবেশে গীতিনাট্য উপভোগ করে গেল দেবী মূর্তি। মুখের সামনের দিক আর দেখতে পাচ্ছি না। আগের মতোই দেখছি কেবল মাথার পিছনটা। আমিও নেহাত বর্বরের মতো প্যাট প্যাট করে চেয়ে রইলাম সেই দিকেই। অচিরেই বুঝলাম দেবী মূর্তিটিও স্টেজের দিকে চোখ ফিরিয়ে থাকার ভান করে আড় চোখে দেখে যাচ্ছে আমার অসভ্যতা। একটু একটু করে মাথা ঘুরিয়ে নিয়ে বসতেই বুঝলাম ব্যাপারটা। চোখের কোণ দিয়ে দেখছে আমি কি করছি। কোনো অসামান্য সুন্দরী যদি এইভাবে লুকিয়ে চুরিয়ে তাকায় কোনো পুরুষের দিকে, তাহলে তার যা অবস্থা দাঁড়ায়, আমার অবস্থাও দাঁড়ালো সেই রকমই। বিহ্বল হয়ে গেলাম। ওই কয়েক মিনিটের মধ্যেই মনে হলো আমি যেন নেই আমার মধ্যে। একে তো নিরতিসীম উত্তেজনায় খান খান হয়ে যাচ্ছিলাম, তার উপরে এই সঙ্গোপন চাহনি। দফা রফা হয়ে গেল আমার ওইটুকু সময়ের মধ্যেই। মিনিট 15 এইভাবে আড় চোখে আমার চাঁদ বদন দেখবার পর ম্যাডাম ল্যানাডে কি যেন বলল পাশের ভদ্রলোককে। তারপর
দুজনের মধ্যে যে কথাবার্তা চলল, দূর থেকেই বুঝলাম তা হচ্ছে আমাকে নিয়েই। কথা শেষ করে ফের মঞ্চের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বসে রইল মোহিনী মূর্তি। বেশ কয়েক মিনিট যেন মঞ্চ দৃশ্যই নিবিষ্ট করে রাখল তাকে। তারপরেই আবার সেই কাণ্ড। আবার শটান ঘুরে বসলো আমার দিকে, আবার পাশে ঝুলন্ত আই গ্লাস তুলে ধরল চোখের সামনে, আবার নির্বিকার ভাবে খুঁটিয়ে দেখে গেল আমার পা থেকে মাথা পর্যন্ত। প্রেক্ষাগৃহের গুঞ্জনে বিচলিত হলো না, ভ্রুক্ষেপ করল না। মুখভাবে বিরাজমান সেই নিবিড় প্রশান্তি আর বিস্ময়কর সংযম। যুগপৎ হর্ষোৎফুল্ল এবং হতভম্ব হয়েছিলাম একটু আগেই এহেন নিরীক্ষণ পর্বের সামনে। যেন জরাজর্ণ হলাম প্রবল উত্তেজনায়। অপসরীর মতো যার রূপ, তার কাছ থেকে এতখানি সাড়া পেয়ে দিশেহারা হয়ে গেলাম আমি। প্রেম জ্বরে আক্রান্ত হয়ে যেন বিকারগ্রস্ত হলাম। মেয়েটির বারে বারে চাওয়ায় দমে যাওয়ার পরিবর্তে দ্বিগুণ প্রজ্বলিত হলাম। অদূরের এই অপরূপা ছাড়া চোখের সামনে সবকিছুই যেন মুছে গেল। প্রেক্ষাগৃহের সবাই যখন মঞ্চের দিকে চেয়ে, ঠিক সেই সুযোগের সদ্ব্যবহার করলাম। ম্যাডাম ল্যানার্ডের চোখে চোখ রাখলাম এবং বাতাসে মাথা ঠুকে ছোট্ট অভিনন্দন জানালাম এমন ভাবে যে ভালোভাবে না দেখলে তা নজরে আসার কথা নয়, আর একবার নজরে এলে তার মানে না বোঝারও কথা নয়। দারুণভাবে রক্তিম হয়ে উঠল অপরূপা। রক্ত হলো কর্ণমূল পর্যন্ত। চোখ ফিরিয়ে সন্তর্পণে অতি হুঁশিয়ার ভাবে দেখে নিল চারিদিক। আমার হঠকারিতা কারো নজরে পড়েনি বুঝে নিশ্চিন্ত হয়ে হেলে পড়ল পাশের ভদ্রলোকের দিকে। চূড়ান্ত মাত্রায় অসঙ্গত আচরণের অপরাধ বোধে জ্বলে পুড়ে যেন খাক হয়ে গেলাম। বুঝলাম এবার আর রক্ষে নেই, হাটে হাঁড়ি ভাঙা হবে এবং এক্ষুনি এত লোকের সামনে আমাকে বেইজ্জত করা হবে। তারপর কালকের পিস্তল নিয়ে দ্বন্দ্বযুদ্ধ। পিস্তলের দূর কল্পনাটা সাঁই সাঁই করে ভেসে গেল মগজের মধ্যে দিয়ে। ভীষণ আশ্বস্ত হলাম যখন দেখলাম মেয়েটি পাশের ভদ্রলোকের হাতে গুছিয়ে দিল শুধু গীতিনাট্যের অনুষ্ঠান সূচিটা। কোনো কথা বলল না, কিন্তু এরপর যা ঘটল তা শুনলে শ্রোতারা অন্তত কিছু মাত্রায় উপলব্ধি করতে পারবেন আমার তখনকার পিলে চমকানো বিস্ময় বোধ, আমার নিরতিসীম কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, আমার হৃদয় আর মনের প্রলাপ সম উদ্ভ্রান্তি। অনুষ্ঠান সূচিটা ভদ্রলোকের হাতে দিয়েই আশেপাশে চকিত চাহনি বুলিয়ে নিয়ে নিশ্চিন্ত হলো মেয়েটি। না, কেউ চেয়ে নেই তার দিকে। পরক্ষণেই হীরক উজ্জ্বল দুই আঁখি মেলে শটান চাইল আমার দিকে এবং মৃদু একটু হেসে তার মুক্তোর মতো দাঁতের ঝিকিমিকি শাড়ি দেখিয়ে পর পর দুবার অতি স্পষ্টভাবে মাথা হেলিয়ে সায় দিয়ে বসলো আমার হঠকারিতায়। বিপুল উল্লাসে নৃত্য করে উঠিনি তখন এই যথেষ্ট। মনটা যেন ময়ূরের পেখম মেলে নিচে উঠছিল তৎক্ষণাৎ। অতিরিক্ত সুখে মানুষ নাকি পাগল হয়ে যায়, আমিও হয়ে গেলাম সেই মুহূর্তে। ভালোবেসেছি, এই আমার প্রথম প্রেম, মনে হলো সেই রকমই। স্বর্গীয় প্রেম একেই বলে, অবর্ণনীয় এই সুখ। প্রথম দর্শনে প্রেম জিনিসটার নাম শুনেছিলাম, এখন তা কোষে কোষে টের পেলাম। প্রথম দর্শনেই সেই প্রেমের প্রতিদানও পেলাম স্বীকৃতির মধ্যে দিয়ে। হ্যাঁ, স্বীকৃতি তো বটেই, আর কোনো সন্দেহ নেই।
ম্যাডাম ল্যানাডে সম্ভ্রান্ত ঘরের মেয়ে, রুচিশীলা, ধনবতী, অতীব সুন্দরী, সে যদি এইভাবে ঘাড় নেড়ে সায় দেয়, মেনে নেয় আমার প্রথম দর্শনে প্রেমের আতিশয্যকে, তাহলে তার স্বীকৃতি ছাড়া আর কিচ্ছু হতে পারে কি? ভালোবাসার বদলে ভালোবাসা এইভাবেই তো দিতে হয়। না না না, আর কোনো সন্দেহ নেই, ম্যাডাম ল্যানাডেও হাবুডুবু খাচ্ছে আমার প্রেমে। হাবুডুবু না খেলে এরকম বেপরোয়া ভাবে প্রেক্ষাগৃহ ভর্তি লোকের সামনে মাথা হেলিয়ে সায় দেয়? ঠিক আমার মতোই বেহিসাবি হয়। আবল তাবল চিন্তায় মাথার মধ্যে যখন ঘূর্ণিপাকের তাণ্ডব চলছে, ঠিক তখনই যবনিকা পড়ল মঞ্চে। উঠে দাঁড়ালো দর্শকরা। যথারীতি ভীষণ হট্টগোলে ঘরের চারটে দেওয়াল ফেটে চৌচির হয়ে যাবার জোগাড়। ধীর স্থির ভাবে ট্যালবটের সান্নিধ্য ত্যাগ করে ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম ম্যাডাম ল্যানাডের দিকে, যতটা কাছে যাওয়া যায় আর কি। কিন্তু কাতারে কাতারে লোকের স্রোত ঠেলে ধারের কাছেও পৌঁছাতে পারলাম না। ম্যাডামের পোশাকের প্রান্ত প্রদেশও স্পর্শ করতে পারলাম না। রওনা হলাম বাড়ির দিকে। ঠিক করলাম আগামীকালই ট্যালবটের সাহায্য নিয়ে জমিয়ে আলাপ করব এই দেবী মূর্তির সঙ্গে। অসীম অস্থিরতার মধ্যে দিয়ে রজনী বিদায় নিল। সকালটাও কাটলো ছটফট করে। সময় যেন আর কাটতে চায় না। অসহিষ্ণুতা যে কতটা কষ্টকর তা বড় কষ্টসহ বুঝলাম সেই দিন। অবশেষে বেলা 1টার মুহূর্ত এলো কাছাকাছি। এলো সম্মুখ গতিতে। কিন্তু সব যন্ত্রণারই শেষ আছে। আমার প্রতীক্ষা যন্ত্রণারও অবসান ঘটল এক সময়। ঘড়িতে বাজল 1টা। ঘণ্টার ধ্বনির শেষ প্রতিধ্বনি মিলিয়ে যেতেই গিয়ে ঢুকে পড়লাম বিয়ের মধ্যে। জিজ্ঞেস করলাম, ট্যালবট কোথায়? ট্যালবটের নিজস্ব উর্দি পরা ভৃত্য জানালো, স্যার তো এখন বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? টলমলিয়ে 10 হাত পিছিয়ে এলাম আমি। তারপরে তেড়ে গিয়ে বললাম, হতেই পারে না, অসম্ভব অসম্ভব, ট্যালবট বেরিয়ে যায়নি, ব্যাপারটা কি? আগে ব্যাপার কিছুই নয় স্যার, ব্রেকফাস্ট খেয়েই উনি ঘোড়ায় চেপে চলে গেলেন। বলে গেলেন ওই এসের কাছে যাচ্ছে, দিন সাথে শহরের বাইরেই থাকবেন তিনি। রাগে আমি দাঁত কিড়মিড় করতে লাগলাম। ম্যাডামের সঙ্গে আলাপ করার সুযোগ এইভাবে বানচাল করে দেওয়ার প্রচণ্ড ক্রোধে আমার ব্রহ্মতালু পর্যন্ত চলে গেল। মুখের মতো জবাব দেব বলে ঠিক করলাম, কিন্তু জিভ ব্যাটা ছেলে বেইমানি করে বসল। অবশেষে রাগে ফুঁসতে ফুঁসতে যে পথে এসেছিলাম সেই পথেই বাড়ি ফিরে গেলাম এবং আগাগোড়া পরিকল্পনা করে গেলাম কিভাবে ট্যালবটের গোষ্ঠী শুদ্ধ নরকে চালান করা যায়। বেশ বোঝা গেল আমার জনপ্রিয় বন্ধুটি গীতিনাট্যের মুগ্ধ সমজদার হবার ফলে অ্যাপয়েন্টমেন্টের কথাটা ভুলে মেরে দিয়েছে। আমাকে কথা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা বিস্মৃতির কোঠায় পাচার করে দিয়ে তন্ময় হয়ে গীতিনাট্য উপভোগ করে গেছে। কথা দিয়ে কথা রাখার অবশ্য ওর গোষ্ঠীতে লেখা নেই। কথার খেলাপ করে এসেছে চিরটা কাল। কিন্তু এখন তো আর কিছু করার নেই। খিঁচড়ানো মেজাজটাকে অতি কষ্টে বাগে এনে গুম হয়ে পথ হেঁটে চললাম। আর পথিমধ্যে চেনা অচেনা পুরুষ পেলেই জিজ্ঞেস করতে লাগলাম ম্যাডাম ল্যানাডের কথা। শুনলাম তার নাম শুনেছে অনেকেই, কিন্তু দেখেছে খুব কম লোকেই, কেননা শহরে তো এসেছে এই কয়েক সপ্তাহ আগে। আলাপ ঘটেছে মাত্র জনা কয়েকের সঙ্গে। এই জনা কয়েক আমার কাছে এমনই অজানা যে তাদের ল্যাজ ধরে ম্যাডামের কাছে যাওয়া যায় না। হতাশ হয়ে 3 জন বন্ধুর সঙ্গে বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করছি, তখনই হঠাৎ সমাধানটা এসে গেল একেবারে হাতের কাছাকাছি। সবিস্ময়ে একজন বললে, ওই তো যাচ্ছে ম্যাডাম ল্যানাডে। আর একজন বললে, এ তো আশ্চর্য সুন্দরী, কি বলো? তৃতীয় জনের কণ্ঠে বিপুল হর্ষ জাগ্রত হলে আমি ফিরে তাকালাম। একটা খোলা গাড়ি আসছে আমাদের দিকে, আসছে খুব আস্তে আস্তে। গাড়িতে বসে রয়েছে গত সন্ধ্যার সেই মনোমুগ্ধকর শরীরীর উপরাশি। পাশেই বসে কম বয়সী সেই মেয়েটি, বক্সে পাশাপাশি বসে যে গীতিনাট্য দেখছিল কাল রাতে। 3 বক্তার প্রথমজন বললেন,
সঙ্গিনী মেয়েটিও দেখছি খুবই সুন্দরী। তবে হ্যাঁ, সঙ্গিনীটি সুন্দরী হতে পারে, কিন্তু জোনাকির কাছে প্রজাপতির মতো। অট্ট হেসে বিদায় নিল তিনজন। একটা জিনিস কিন্তু আমার নজর এড়ায়নি। পাশ দিয়ে গাড়ি বেরিয়ে যাওয়ার সময় ম্যাডাম ল্যানাডে আমাকে দেখেছিল, চিনতে পেরেছিল এবং মৃদু হেসেও ছিল। ট্যালবট ফিরে না আসা পর্যন্ত পরিচিত হওয়ার বাসনা শিখিয়ে তুলে রাখা ছাড়া আর কোনো পথ ছিল না আমার কাছে। অবশ্য আমি হাল ছাড়িনি। আমোদ প্রমোদের সব কটা জায়গায় অতিশয় নিষ্ঠার সঙ্গে হানা দিয়ে গিয়েছি। একদিন ফল পেলাম, তাও দিন 15 পর। সুন্দরীর দেখা মিলল, দৃষ্টি বিনিময়ের রোমাঞ্চে মূর্ছা যাওয়ার অবস্থাও ঘটল। এই 15টা দিন কিন্তু আমি সমানে ট্যালবটের খোঁজ নিয়ে নিয়েছি। প্রতিদিনই উর্দি পরা ভৃত্যের একই জবাব শুনে শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছি কান আমার কাছে পৌঁছে। এখনো ফেরেননি। এই বাঁধা গথ শুনতে হয়েছে প্রতিদিন। এবারে বলা যাক আমার দুঃসাহসিকতার একখানা ঘটনা। ম্যাডাম ল্যানাডেকে তো দেখলাম প্রমোদ কেন্দ্রে, দৃষ্টি বিনিময়ও ঘটল। তারপর থেকেই আমার মাথায় কিন্তু একটা দুশ্চিন্তা ঢুকলো। ম্যাডাম থাকে প্যারিসে, একসময় ফিরেও যাবে। তার আগে যদি ট্যালবট না ফেরে, তাহলে তো আর দেখা হবে না। সুতরাং প্ল্যানটা ছকে ফেললাম তৎক্ষণাৎ। প্রমোদ কেন্দ্র থেকে ম্যাডাম বাসভবনে ফিরতেই আমিও পেছন পেছন গিয়ে দেখে নিলাম বাড়ির ঠিকানাটা। পরের দিন সকালেই লিখলাম বিরাট একটা চিঠি। জ্বলন্ত ভাষায় প্রকাশ করলাম আমার মানসিক অবস্থা। সেই সকালেই পত্র প্রেরিত হলো যথাস্থানে। চিঠি লিখলাম খোলাখুলি। সাহসে বুক বেঁধে চয়ন করেছিলাম প্রত্যেকটি শব্দ। আবেগের বন্যা বইয়ে দিয়েছি ভাষায়, লুকোইনি কিছুই। আমার প্রচণ্ড দুর্বলতার কিছুই বাদ দিইনি। প্রথম দর্শনে যে রোম্যান্টিক পরিবেশ বিরাজ করেছিল চারপাশে, তার বর্ণনা দিয়েছি প্রাণস্পর্শী ভাষায়। এমনকি ঝলক চাহনির সময় চার চোখের মিলনের মাধুর্য ফুটিয়ে তুলেছি কবিত্বময় ভাষায়। কপাল ঠুকে বলে ফেলেছি আমার প্রথম দর্শনেই প্রেমে পড়ার কাহিনী। ম্যাডাম ল্যানাডে যেন আমার এই ধৃষ্টতা ক্ষমা করে। প্রাণের আবেগে এবং খাঁটি প্রেমে জ্বলে পুড়ে মরছি বলে এ চিঠি না লিখেও পারছি না। কারণ আর একটা আছে। শুনেছি ম্যাডাম ল্যানাডে নাকি শহর ছেড়ে চলে যেতে পারে যে কোনো সময়। তার আগেই কি পরিচিত হবার সুযোগটা পাবো না? সব শেষে সোজাসুজি জানিয়ে দিয়েছি যে আমি নেহাত ফেলনা পাত্র নই। টাকা পয়সা আছে বিলক্ষণ, হৃদয় তো সঁপে দিয়েছি, এখন হাত জোড়াও ম্যাডামের দু হাতে তুলে দিতে ব্যগ্র। চিঠি তো পাঠালাম, তারপর শুরু হলো প্রতীক্ষার দুঃসহ যন্ত্রণা। জবাব এলো যেন 1 শতাব্দী পর। সত্যিই এলো। রীতিমতো রোম্যান্টিক ব্যাপার নিঃসন্দেহে, কিন্তু সত্যি সত্যি ধনবতী রূপবতী ম্যাডাম ল্যানাডে জবাব দিল আমার ধৃষ্টতাপূর্ণ চিঠির। মেয়েটার চোখ যেমন সুন্দর, হৃদয়ও তেমনি সুন্দর। চোখের দর্পণে যে প্রতিফলন দেখেছিলাম তা মরীচিকা নয়। নিখাদ ফরাসি মহিলার মতোই অন্তরের আহ্বানে যে সাড়া দিয়েছে, যুক্তির তাড়নায় চালিত হয়েছে, নিজস্ব প্রকৃতির বেগে বিচলিত হয়েছে, দুনিয়ায় চলে আসা রীতিনীতির ধার ধারেনি। আমার প্রস্তাবে সে নাক সিটকোয়নি, ধিক্কার জানায়নি, নৈশব্দের গহনে আত্মগোপনও করেনি, আমার চিঠি না খুলে ফিরিয়েও দেয়নি। উল্টে নিজেই একখানা চিঠি লিখেছে নিজের হাতে, পেলব আঙুল দিয়ে কলম ধরে সে লিখছে, মুসিয়ে সিমসন ক্ষমা করবেন, তার দেশের অপূর্ব ভাষা লিখতে পারি না বলে এই তো সেদিন এলাম এদেশে, সাহিত্য চর্চা করবার সুযোগ পাইনি।
অশিষ্টতার জন্য ক্ষমা চেয়ে নিয়ে জানাই মসিয়ে সিম্পসন যা সত্যি তা বুঝে ফেলেছেন। আর বেশি কিছু বলার আছে কি? আমিও কি কথা বলার জন্যে ছটফট করছি না? হিউজেনি ল্যানাটে। উদার মনের পরিচয় ছত্রে ছত্রে প্রতিভাত সেই চিঠিটাকেই চুম্বন করে ফেললাম প্রায় 10 লক্ষ বার। তারপরেও আরো অনেক বাড়াবাড়ি করেছিলাম, এখন তা মনে নেই। কিন্তু এত কাণ্ড ঘটে গেল, কিন্তু ট্যালবট এখনো নিপাত্তা। তার অবর্তমানে আমার মানসিক যন্ত্রণার আবছা ছবিও যদি ওর মনের আয়নায় ঝলসে উঠত, ছুটে না এসে পারত না সমবেদনা জানাতে। ওর স্বভাব তো জানি আমি, কেউ ফ্যাসাদে পড়লে বুক দিয়ে পড়ে তাকে বাঁচাবেই, কিন্তু টিকিটিও দেখতে পেলাম না ট্যালবটের। চিঠি লিখলাম, জবাবও দিল, জরুরি কাজে আটকে গেছে, শিগগিরই ফিরবে। আমি যেন অধীর না হই, জোরে গাড়ি না চালাই, স্নায়ু শীতল রাখার উপযুক্ত বইটই পড়ি, হক সুরার চাইতে উগ্র সুরা যেন পান না করি। উচ্চ দর্শনের সব সান্ত্বনা বানিয়ে দিয়ে যেন নিজেকে প্রশমিত রাখি। মূর্খ মূর্খ, নিজে না আসতে পারলেও একটা পরিচয় পত্র লিখে দিতে কি হয়েছিল? সেই অনুরোধ করেই চিঠি লিখলাম সেই দিনই, এক্ষুনি যেন পাঠায় পরিচয়পত্র। চিঠি ফেরত এলো, সেই সঙ্গে খাস ভৃত্যের একটা চিরকুট। অশুদ্ধ ভাষায় লিখেছে ট্যালবট এখন কোথায় গেছে জানা নেই, ঠিকানা রেখে যায়নি। আমার হাতের লেখা দেখে খাস ভৃত্য বুঝে গেছে কার চিঠি, তাই ফেরত পাঠিয়ে দিয়েছে। এরপর বলাই বাহুল্য, আমি খাস ভৃত্য সহ ট্যালবটের নরক সন্দর্শনের দ্রুত ব্যবস্থার জন্য মনে প্রচণ্ড কামনা করছিলাম, কিন্তু রেগে গিয়ে তো কোনো লাভ নেই। অভিযোগ করলেই বা সান্ত্বনা জানাচ্ছে কে? কিন্তু আমার এক গুঁয়ে চরিত্রের দৃঢ়তা তো আর যাবার নয়। যা গোঁ ধরেছি তা করব, তবে ছাড়ব। এক গুঁয়েমির সুফল তো হাতে নাতে টের পেয়েছি, এবারে দেখাই যাক না শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তাছাড়া যে ধরনের পত্র বিনিময় ঘটে গেল আমার আর ম্যাডামের মধ্যে, তারপর যদি আরো এক ধাপ এগুই, ম্যাডাম নিশ্চয়ই তো আর অশোভন বলে মনে করবেন না। বাড়ির ঠিকানাটা জানবার পর থেকেই আড়ালে আবডালে থেকে নজর রাখতাম সেই দিকে। দেখেছিলাম গোধূলির আলোয় বাড়ির সামনে পাবলিক পার্কে সান্ধ্য ভ্রমণ করে সেই অপরূপা। সঙ্গে থাকে একজন নিগ্র পরিচারক। গাছপালার সবুজ স্নিগ্ধতা আর মধ্য গ্রীষ্মের সুমিষ্ট দিনাবশেষের ধূসর আলোয় তার সান্নিধ্যে আসার খসড়া চোখে ফেললাম মনে মনে। চাকরটার চোখে ধুলো দেবার জন্য আমি ঠিক করেছিলাম এমনভাবে ম্যাডামের সঙ্গে কথা বলবো যেন পরিচয়টা অনেক দিনের। করলামও তাই। খাঁটি প্যারিসবাসীদের মতোই উপস্থিত বুদ্ধির পরাকাষ্ঠা দেখালো ম্যাডাম। চকিতে বুঝে নিলে আমার মতলব এবং সম্বর্ধনা জানাতে তৎক্ষণাৎ বাড়িয়ে ধরল মনোমুগ্ধকর ছোট্ট দুটি হাত। দেখেই পিছিয়ে গেল নিগ্র ভৃত্য। ব্যাস, আর কে পায় আমাদের? হৃদয় জোড়া প্রেম তুফান ফেটে পড়ল সুদীর্ঘ কথোপকথনে। ম্যাডাম ল্যানার্ডের ইংরেজি খুবই মন্থর গতি। চিঠির ভাষায় যাও বা গতি ছিল, মুখের ভাষায় তাও নেই। অগত্যা কথাবার্তা চলল ফরাসি ভাষায়। ঝড়ের মতো কথা বলে গেলেও মিষ্টি মিষ্টি শব্দগুলো আউড়ে যেতে ভুল করিনি আমি। প্রচণ্ড উৎসাহ আর আবেগ সত্ত্বেও বাকপটুতায় ঢিলে মেদিনি। তাই বিয়ের কথা পাঠতে মোটেই জিভ জড়িয়ে যায়নি আমার। অধীরতা দেখে মিটিমিটি হেসেছিল ম্যাডাম ল্যানার্ডে। মান্ধাতার আমলের সামাজিক লৌকিকতার প্রসঙ্গ উত্থাপন করেছিল।
বহু সুখকে আটকে রেখে দিয়েছে যে লৌকিকতা, এবং সময় পার করে যাবার পর সুখ যখন আর সুখ থাকে না, যখন মিলনের পথ ছেড়ে সরে দাঁড়িয়েছে যে লৌকিকতা, এই সেই জঘন্য সামাজিক ব্যাপার। আমি নাকি নিতান্ত অবিবেচকের মতো বন্ধু বান্ধবের কাছে বলে বেরিয়েছি ম্যাডাম ল্যানারের বৃত্তান্ত। তার সঙ্গ কামনায় আমি যে পাগল হতে বসেছি, কারোর আর তা জানতে বাকি নেই। তাছাড়া এই যে পাবলিক পার্কে দেখাটা হয়ে গেল, এটাও তো আর গোপন থাকবে না। এই পর্যন্ত বলেই মুখটুক লাল করে কথা ঘুরিয়ে নিয়ে এমন একটা প্রসঙ্গে চলে গেল ম্যাডাম ল্যানারে, যে প্রসঙ্গে সব মেয়েই আরক্ত হয়ে ওঠে। এত ঝটপট বিয়ে হওয়াটা কি ঠিক? ব্যাপারটা অশালীন, অসঙ্গত এবং অন্যায় হয়ে যাবে না? ভারী মিঠে স্বরেই প্রাণ জুড়ানো ভঙ্গিমায় বুকে শেল বেঁধানো কথাগুলো অম্লান বদনে বলে গেল ম্যাডাম। বুক খান খান হয়ে গেলেও যুক্তির ধারের কাছে হার মানলাম। আমি যে ভয়ানক অবিবেচক, অদূরদর্শী এবং হঠকারী, তাও হাসতে হাসতে ঠাট্টার ছলে বলতে ছাড়ল না ম্যাডাম। ম্যাডাম ল্যানাটে আসলে কে, কি তার ভবিষ্যৎ, তার আত্মীয় স্বজন, সমাজে তার জায়গাটা কোথায়, এসব কিছুই কি জানি আমি? দীর্ঘশ্বাস ফেলে সবশেষে বললে, একটু ভেবে দেখবেন বিয়ের কথাটা। ভালোবাসা বলে জানিয়ে পাগল হচ্ছেন, তাহলে আপনার মনের মিছে ছলনা আর নিছক আলিয়ার আলো। একটু যেন ভেবে দেখি বিয়ের ব্যাপারটা। ভালোবাসা বলে জানিয়ে পাগল হচ্ছে, হয়তো দেখা যাবে তা মনের মিছে ছলনা আর নিছক আলেয়ার আলো। গোধূলির মধুর ছায়া যখন চারিদিকে ঘনায়মান, তখন সেই ছায়া ঘন মায়াময় পরিবেশে খুব সহজভাবেই হৃদয় বিদারক কথাগুলো বলে নিমেষে যেন নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিল ম্যাডাম। সত্যিকারের প্রেমিক এই পরিস্থিতিতে যতখানি গুছিয়ে জবাব দিতে পারে তাই দিয়েছিলাম, এবং অনেকক্ষণ ধরে কথা বলে গিয়েছিলাম। বলেছিলাম আমার প্রেমের গভীরতা অতুলনীয়, আবেগ অপরিমেয়, নিষ্ঠা অবিচল। বলেছিলাম ম্যাডাম ল্যানারেকে আমি অকারণে মনের মণিকোঠায় বসাইনি। তার মতো রূপসী ধরাধামে আর দুটি আছে কিনা সন্দেহ। ভূয়সী প্রশংসা কি অকারণেই করেছি? প্রেমের পথ চিরকালই কণ্টকাকীর্ণ। কুসুমাত্তীর্ণ কি কোনো কালে ছিল? কাঁটায় ক্ষতবিক্ষত চরণে দীর্ঘ পথ চলার চেয়ে পথ চলা কমিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। খামোকা কষ্ট পেয়ে লাভ কি? শেষ যুক্তিটা মনে হয় ম্যাডামের অনড় মনোভাবকে একটু নাড়িয়ে দিল, একটু যেন দ্বিধাগ্রস্ত হলো। কিন্তু আরো একটা বাধা বাকি আছে, আমি তো অতটা তলিয়ে ভাবিনি। বিষয়টা খুবই সূক্ষ্ম। মেয়েরা তাই এই নিয়েই চাপ দিতে চায়, আলোচনাও করতে চায় না। কিন্তু আমার খাতিরে ম্যাডামকে এই বাধাও কাটিয়ে কথাটা পাড়তে হচ্ছে। বিষয়টা বয়স নিয়ে। দুজনের মধ্যে বয়সের ফারাকটা কি আমি খেয়াল করেছি আদৌ? পতিদেবতাদের বয়স জীবন সঙ্গিনীদের চাইতে একটু বেশি থাকে, 15 কি 20 বছরও বেশি হতে পারে। সমাজ তা মেনে নেয়, বরং আদর্শ বলেই স্বীকার করে। ম্যাডামের কিন্তু বরাবরের বিশ্বাস মেয়েদের বয়স যেন কখনোই স্বামীর বয়স না ছাড়িয়ে যায়। এর অন্যথা ঘটলে অনেক বিপর্যয় ঘটে। সুখ চোঁ চাঁ দৌড় দেয় দাম্পত্য জীবন থেকে। আমার বয়স যে 22, ম্যাডাম তা আঁচ করে নিয়েছে। আমি কিন্তু বুঝতেই পারিনি ইউজিনির বয়স তার চাইতে অনেক অনেক বেশি। অন্তর কত সুন্দর হলে নারী কত মহীয়সী, তবে এমন কথা বলা যায়? অন্তর কত সুন্দর হলে, নারী কত মহীয়সী হলে তবে এমন কথা বলা যায়। উচ্ছ্বাসে, আবেগে, হর্ষে, বিস্ময়ে আমি আপ্লুত হয়ে গেলাম এবং সোল্লাসে বললাম,
প্রিয়তমা ইউজিনি, বয়স নিয়ে ঘাবড়াচ্ছ? আমার চাইতে কয়েক বৎসরের বড় তুমি ঠিকই, কিন্তু তাতে কি আসে যায়? এই দুনিয়ায় কোন সামাজিক রীতিনীতি ত্রুটিহীন বলতে পারো তুমি? তোমার আমার মতো প্রেম সাগরে সাঁতার দিয়ে চলেছে যারা, তাদের কাছে একটা বছরের সঙ্গে একটা ঘন্টার তফাৎ আছে কি? তুমি বললে আমার বয়স 22, 23ও বলতে পারো। কত বড় আমার চাইতে তুমি হতে পারো প্রিয়দর্শিনী ইউজিনি? বড় জোর বড় জোর বড় জোর বড় জোর এই পর্যন্ত বলেই ক্ষণেকের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলাম। আশা করেছিলাম ম্যাডাম ল্যানার্ডে নিজেই আমার মুখ বন্ধ করে দিয়ে নিজের আসল বয়সটা বলবে, কিন্তু ফরাসি মেয়েরা সরাসরি কথা বলে কদাচিৎ। হতবুদ্ধিকর প্রশ্নের জবাব না দিয়ে সে হাজির করে নিজেরই একটা বাস্তব সমস্যা। এক্ষেত্রে দেখলাম বেশ কিছুক্ষণ ধরে বুকের বস্ত্রের মধ্যে কি যেন খুঁজছে ম্যাডাম। তারপরেই টুপ করে ঘাসের উপর খসে পড়ল ছোট্ট একটা ছবি। সঙ্গে সঙ্গে তুলে নিয়ে দিলাম ম্যাডামের হাতে। ইউজিনি কিন্তু দেবীর মতো হেসে ছবিটা ফিরিয়ে দিল আমার হাতে, বললে, এটা তোমার কাছেই রাখো। তুমি যা জানতে ব্যাকুল হয়েছ ওর পিছনেই তা দেখতে পাবে। এই অন্ধকারে দেখার চেষ্টা করে লাভ নেই, দিনের আলোয় ভালো করে দেখো। আজ রাতে তোমায় আমার বাড়ির গীতি সভায় আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধু বান্ধবরা আসবে গান গাইতে, তোমাকেও বরং আমার কোনো পুরনো বন্ধু বলে ফিরিয়ে দেব। হাতে হাত দিয়েই ইউজিনি আমাকে নিয়ে গেল নিজের বাড়িতে। রুচিসম্মত বিরাট প্রাসাদ। অন্ধকারে রুচির ব্যাপারে আমি যদিও মাতব্বর নই। কোনটা যথার্থ রুচিপূর্ণ আর কোনটা নয় এ বিষয়ে উত্তম বিচারক হতে অক্ষম আলো কম থাকলে তখন অন্ধকার যেন বেশ গাঢ় হয়েছে। আমেরিকার বাড়ির মতো এখানে আলোর ঝলমলানিও তেমন নেই, বিশেষ করে এই প্রদোষকালে। ঘণ্টাখানেক পরে একটা আলো জ্বলে উঠল মূল বসার ঘরে। সেই আলোয় দেখলাম বিরাট ঘরটা মূল্যবান এবং রুচিসম্মত আসবাবপত্র দিয়ে সাজানো, কিন্তু অন্য দুটি ঘরে ছায়া বিরাজমান রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। অথচ এই দুটো ঘরেই অতিথি সমাগম হলো সবচাইতে বেশি। অস্বস্তিকর এই ছায়ামায়া দেখলাম অনেকের কাছেই বেশ ভালো লাগছে। কখনো আলোকিত ঘরে এসেছে, কখনো অন্ধকার ঘরে গিয়ে বসেছে। আমেরিকায় কিন্তু অতিথিদের বাছবিচারে সুযোগ দেওয়া হয় না। সন্ধ্যাটা কাটল মনোরম ভাবে। জীবনে কোনো সন্ধ্যা এত সুখপ্রদ হয়নি আমার কাছে। ম্যাডাম ল্যানারের বন্ধুরা সত্যি ভীষণ ভালো গান গায়। ভিয়েনাতেও শখের গাইয়েদের গলায় এমন গান কখনোই শুনিনি। বাজনাও চমৎকার, অতি উচ্চমানের। মেয়েরাই গান গাইল বেশি। তারপর ডাক পড়ল ম্যাডামের। বিনা দ্বিধায় উঠে গেল ইউজিনি। সঙ্গে গেল গাইয়ে মেয়েদের একজন এবং আরো দুজন ভদ্রলোক। বসল মূল বসবার ঘরে পিয়ানোর সামনে। আমার ইচ্ছে ছিল সঙ্গে যাওয়ার, কিন্তু বাড়াবাড়ি করাটা ঠিক হবে না বুঝে বসে রইলাম এই দিকের ঘরে। ইউজিনিকে না দেখতে পেলেও গানের লহরী মন প্রাণ জুড়িয়ে দিল আমার। গান তো নয়, যেন বিদ্যুৎ প্রবাহ। শ্রোতারা তো অবশ হলেনি, আমার উপর প্রতিক্রিয়াটা ঘটল আরো বেশি। কিভাবে যে গানের পর্যাপ্ত বর্ণনা দেব আমার জানা নেই। গানের মধ্যে প্রেমের আবেগ আছে ঠিকই, তবে সবচাইতে বেশি আছে যে গাইছে তার প্রাণ রসের প্রাচুর্য। উচ্চারণ অসাধারণ, আজও অনুরণিত হচ্ছে কানের মধ্যে। কণ্ঠস্বর যখন নিচে নামছে তখন বুকের মধ্যে যেন মোচড় দিচ্ছে কে একটা, আর যখন উপরে উঠছে অবর্ণনীয় হাহাকারে বক্ষদেশ বিদীর্ণ হতে চলেছে। এত সুর, এত দরদ, এত প্রাণ স্পর্শী উচ্চারণ, মুগ্ধ হয়ে গিয়েছিলাম।
পিয়ানো ছেড়ে আমার পাশে এসে বসেছিল ইউজিনি। প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলাম ঠিকই, কিন্তু প্রচন্ড বিস্ময় বোধকে প্রকাশ করতে পারিনি। এ বিস্ময় ইউজিনির গানের গলা নিয়ে। যখন কথা বলে তখন যেন সামান্য কাঁপা কাঁপা ঈষৎ দুর্বলতা জড়ানো, কিন্তু গলা ছেড়ে গান ধরতেই মিলিয়ে গেছে স্বাভাবিক গলা। কি অসামান্য ক্ষমতা থাকলে না জানি এ কাণ্ড সম্ভব হয়। দুজনে কথা বলেছিলাম অনেকক্ষণ ধরে, কেউ বাধা দেয়নি, ব্যাগড়াও দেয়নি। আশ মিটিয়ে বলে গিয়েছিলাম নিজের কথা। সে তো সাতকাণ্ড রামায়ণ বললেই চলে, কিন্তু হাসি মুখে ধৈর্য ধরে শুনে গিয়েছিল ইউজিনি। একটা কথাও গোপন করব না ঠিক করেছিলাম, তাই হাউ হাউ করে বলে গিয়েছিলাম জীবনে ছোটখাটো কত পাপ করেছি, শরীরে এবং বিবেকে কত ধরনের দুর্বলতা আছে, কলেজ লাইফে কবার ধার করেছি এবং কাকে ভালোবেসেছি। একবার এক করুণ কাশির ব্যায়াম উঠেছিল, তারপরে ক্রনিক বাতে ভুগেছি বংশগতির প্রকোপে। সব শেষে বললাম আমার চোখের দুর্বলতার কথা। এখানেই হেসে উঠল ইউজিনি, বললে, স্বীকার করে ভালোই করলে, না করলেও তোমার এই শেষ দুর্বলতাটা তো একদিন জানাজানি হবেই। বলতে বলতে গাল লাল করে ফেলল এমন ভাবে যে অন্ধকারেও স্পষ্ট তা দেখতে পেলাম আমি। আমার এই ছোট্ট চক্ষু সহায়তা দেখেছ নিশ্চয়ই। দু আঙুলে একটা ডাবল আই গ্লাস দৌড়াতে দৌড়াতে বলেছিল ইউজিনি। বলেছিলাম কিন্তু সোল্লাসে, হ্যাঁ দেখেছি বই কি, দেখা যাক আরো ভালো করে দেখি বলে হাতে নিয়েছিলাম ডাবল আই গ্লাসটা। রত্নখচিত অপূর্ব খেলনা বললেই চলে। অন্ধকারেও বুঝলাম জিনিসটার অনেক দাম। খুশি উচ্ছল কণ্ঠে বলেছিল ইউজিনি, তোমার প্রেমে আমি মুগ্ধ, কালকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হব, এই আমার প্রতিজ্ঞা। বিনিময়ে ছোট্ট একটা অনুরোধ রাখবে? হ্যাঁ 100 বার। এমন জোরে চেঁচিয়ে উঠেছিলাম যে আশেপাশের সবাই চমকে উঠে তাকিয়েছিল আমার দিকে। তাকিয়েছিল বলেই ঝট করে সামলে নিয়েছিলাম নিজেকে, নইলে নির্ঘাত আছড়ে পড়তাম ইউজিনির পদতলে। ইউজিনি, ইউজিনি প্রিয়তমা আমার, বলো কি অনুরোধ রাখতে হবে, বলো, শুধু 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 একটিবার বলো, কি অনুরোধ বলো আমাকে। শুধু এই চশমাটি পরতে হবে। চশমা? ডবল আই গ্লাস তো, অ্যাডজাস্ট করে নিলেই চশমা হয়ে যাবে। তোমার মহত্ব তাতে আরো বিকশিত হবে। এখন চোখের দুর্বলতার জন্য যা অস্পষ্ট হয়েছে তা স্পষ্ট হবে। বলো, পারবে? মূল্যবান রত্ন তো আদর করে কোটের পকেটে রেখে দেবে। রাজি? বলো, রাজি? রাজি হয়ে গেলেই জানবো আমাকে সত্যি তুমি ভালোবাসো। স্বীকার করতে কোনো লজ্জা নেই, অদ্ভুত অনুরোধটা শুনে একটু গোলেমালে পড়েছিলাম, কিন্তু আপত্তির প্রশ্নই ওঠে না ওই পরিস্থিতিতে। হ্যাঁ রাজি। ভেতরে ভেতরে দমে গেলেও যথাসম্ভব সোৎসাহে বলেছিলাম, রাজি রাজি রাজি, সানন্দে রাজি আমি। তোমার জন্য, শুধু তোমার জন্য, শুধু চশমা বিতৃষ না কেন, সবকিছুই ত্যাগ করতে আমি রাজি। আজ রাতে এই আই গ্লাস নিছক আই গ্লাস হিসেবেই ঝুলবে শুধু আমার গলায়, আমার বুকের উপরে। কাল সকাল হলেই যখন তোমাকে বধূ বলবার সৌভাগ্য হবে, তখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এই আই গ্লাস চশমা হয়ে এঁটে বসবে আমার নাকে। কথার মোড় ঘুরে গেল। এরপরে কালকের ব্যবস্থা নিয়ে শুরু হলো আলোচনা। ট্যালবট নাকি শহরে ফিরছে এখনই, আমিও বেরোবো এক্ষুনি তার খোঁজে। একটা গাড়ি জোগাড় করে আনতে হবে। গানের সভা রাত 2টোর আগে ভাঙবে বলে মনে হলো না। সেই সময় গাড়ি হাজির থাকবে দরজার সামনে।
সবাই যখন বেরোচ্ছে তখনকার শোরগোলে সবার অগোচরে ম্যাডাম উঠে বসবে গাড়িতে। সোজা যাব একজন অপেক্ষমান পাদ্রীর বাড়িতে। বিয়েটা সেরেই নেব, ট্যালবটকে ওর বাড়িতে নামিয়ে দেব, তারপর রওনা হব পূর্ব অঞ্চলে। প্রাচ্যের কোথাও একটা নিরিবিলি সংসার পাতব দুজনে। শৌখিন সমাজ যখন কানাঘুষ হয়ে সোচ্চার হবে, আমরা তখন পগার পার। পরিকল্পনাটা ঠিক হয়ে যেতেই আর একটা মুহূর্ত বাজে অপচয় করিনি। তক্ষুনি পিটটান দিয়েছিলাম গাইয়েদের আড্ডা থেকে। ট্যালবটের খোঁজে যাওয়ার আগে একটা হোটেলে ঢুকেছিলাম ছোট্ট ছবিটা আইগ্লাসের মধ্যে দিয়ে খুঁটিয়ে দেখব বলে। দেখেও ছিলাম। মুখাবয়ব বিস্ময়করভাবে রূপমণ্ডিত। ভাষায় বর্ণনা করা যায় না দিঘির মতো টলটলে বিশাল নয়ন যুগলকে, যেন জ্যোৎস্নার কিরণ ধারায় ঝলকিত। আর নাক, গ্রিক মূর্তিতেই এমন নাকের বাহার দেখেছি এতদিন। কুঞ্চিত কৃষ্ণকে সবর্ণনীয়। পুলকিত হর্ষে আপন মনে উচ্ছ্বাস প্রকাশ করতে করতে ছবিটা উল্টে পিছন দিকে দেখলাম লেখা আছে ইউজিনি ল্যানাডে, বয়স 27 বছর 7 মাস। ট্যালবট বাড়িতেই ছিল। আমার সৌভাগ্য কাহিনী শুনিয়ে ছাড়লাম তৎক্ষণাৎ। শুনে একটু বেশি রকমই অবাক হয়ে গেলেও অভিনন্দন জানালো প্রাণ থেকে এবং কথা দিলে যত রকমভাবে সাহায্য করা যায় সে করবে। কথা রইল অক্ষরে অক্ষরে। রাত 2টো নাগাদ দেখা গেল আমি আর ইউজিনি, বা এখন মিসেস সিমসনও বলা যায়, একটা ঢাকা গাড়িতে বসে আছি। গাড়ি ছুটে চলেছে উত্তর পশ্চিম দিকে। 2টোর ঠিক 10 মিনিট আগে বিবাহ পর্ব সেরে নিয়েছিলাম পাদ্রী সাহেবের বাড়িতে। ট্যালবটই ঠিক করে রেখেছিল শহর থেকে 27 মাইল দূরে একটা গ্রাম্য সরাইখানায় বাকি রাতটা কাটাতে হবে। কেননা যেতে হবে অনেক দূরে, একটু জিরিয়ে নেওয়া দরকার। প্রাতরাশ খেয়েই আবার যাত্রা শুরু হবে। ঠিক 4টের সময় গাড়ি এসে দাঁড়ালো মূল সরাইখানার সামনে। নতুন বউয়ের হাত ধরে নামিয়ে আনলাম গাড়ি থেকে। ঝটপট প্রাতরাশ আনার হুকুম দিয়ে দুজনে বসলাম ছোট্ট একটা বারান্দায়। তখন ভোরের আলো ফুটছে। অনিমেষে তাকিয়েছিলাম পার্শ্ববর্তিনী অনিন্দ সুন্দরীর দিকে। চেয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো, এতদিন যাকে বধূরূপে পাওয়ার জন্য উন্মাদ হয়েছিলাম, আজ সে আমার বধূ, আমার সহধর্মিণী, আমার জীবন মরণের সঙ্গিনী। অতএব কাছ থেকে খুঁটিয়ে অবলোকন করা যাক। দিনের আলোয় এমন সুযোগ তো কখনো পাইনি। আমার অভিপ্রায় আঁচ করে নিয়ে মধুর হাসি হেসে প্রাণেশ্বরী ইউজিনি বললে, কাল রাতে কি কথা দিয়েছিলে মনে আছে? সকাল হলেই চশমা পরবে আর সারা জীবন নাকে এঁটে রাখবে। আলবাত মনে আছে, প্রতিটি শব্দই মনে আছে। কথা যখন দিয়েছি তখন অবশ্যই রাখব। এই রাখলাম। নাকে আঁটলাম তোমার দেওয়া চশমা। বলতে বলতে অত্যন্ত অনিচ্ছার সঙ্গে আইগ্লাসটাকে চশমায় রূপান্তর করে নিয়ে এঁটে বসিয়ে দিলাম নাকে। অমনি ইউজিনিও নড়ে চড়ে শক্ত হয়ে বসল চেয়ারে। বসার ভঙ্গিমাটা খুব একটা মহিমময় বলে মনে হলো না আমার কাছে। চশমার রিম নাকে বসতে না বসতেই চিৎকার করে উঠেছিলাম আমি, হলো কি চশমাটার? বলেই এক টানে নাক থেকে খসিয়ে এনে জোরে জোরে কাঁচ মুছেছিলাম সিল্কের রুমাল দিয়ে। আবার লাগিয়েছিলাম নাকে। প্রথমবার অবাক হয়েছিলাম, দ্বিতীয়বার হলাম হতভম্ব। নিছক হতভম্ব বললে কম বলা হবে। মানুষ যখন চূড়ান্ত মায়ায় হতভম্ব হয় তখন তার নিদারুণ আতঙ্কে পর্যবসিত হয়।
আমিও চশমার মধ্যে দিয়ে চোখের সামনে যেন এক মূর্তিমতী বিভীষিকাকে প্রত্যক্ষ করলাম। কোন মেয়ে এত কদাকার হয়, চোখকে বিশ্বাস করব কিনা এই সংশয় জাগলো মনের মধ্যে। ওটা কি? ওগুলোই বাকি বলিরেখা, ইউজিনি ল্যানার্ডের সুন্দর আননে এসব কি? হে ভগবান, এ কি দেখছি আমি? দাঁতের একই অবস্থা হলো। টান মেরে চশমা আছড়ে ফেললাম মেঝেতে। কড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠলাম চেয়ার ছেড়ে। দু হাত বুকের উপর ভাঁজ করে রেখে দাঁড়ালাম ঘরের ঠিক মাঝখানে। রাগে ফুঁসছি আমি। দিতো হাসি হাসতে গিয়ে টের পেলাম কষবে লালা গড়াচ্ছে। মুখ দিয়ে টু শব্দটিও বার করতে পারছি না। মিসেস সিমসন বসে রয়েছে দূরে, কিন্তু আমি একেবারেই বাক্যহারা। আতঙ্ক আর ক্রোধ অসাড় করে তুলেছে জিউ বা প্রত্যঙ্গকে। আগেই বলেছি ম্যাডাম ইউজিনি ল্যানার্ডে ইংরেজি ভাষাটা কুঁটিয়ে কুঁটিয়ে যাও বা লেখে বলতে গিয়ে হোঁচট খায় তার থেকে অনেক বেশি। সেই কারণেই বিশেষ হেতু না ঘটলে ইংরেজি বলার ধার দিয়েও যায় না। কিন্তু মেয়েরা রেগে গেলে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। এক্ষেত্রেও মিসেস সিমসন একেবারেই তা হারিয়ে ফেলল, এবং যে ভাষাটা কানে শুনেও ভালোভাবে বুঝতে পারে না, রাগের মাথায় ঝগড়া জুড়ল সেই ভাষাতেই। ব্যাপারটা কি? এরকম করছো কেন? পছন্দ হচ্ছে না আমাকে? ডাইনি, শয়তানি, বুড়ি শুয়োরনি। বুড়ি? আমি? 82 বছরের মেয়েকে কেউ বুড়ি বলে? 82? টলে উঠে পড়েই যাচ্ছিলাম। দেওয়ালের গায়ে হেলান দিয়ে খাবি খেতে লাগলাম অতি কষ্টে। ছবিটায় তো লেখা ছিল 27 বছর 7 মাস। হ্যাঁ, ঠিকই রেখেছিলে, কিন্তু তা 55 বছর আগের আঁকা ছবি। দ্বিতীয়বার মসিয়ে ল্যানাটাকে বিয়ে করার সময় আমার প্রথম স্বামী মসিয়ে ময়সার্টের মেয়ের জন্য আঁকিয়েছিলাম। ময়সার্ট? হ্যাঁ হ্যাঁ, ময়সার্ট। আমার বিস্ময় আহত সুরটা এমন জঘন্যভাবে অনুকরণ করলো ইউজিনি যে রাগে আমার গাটা রি রি করে উঠল। কি হয়েছে তাতে? ময়সার্টকে চেনো না? না না, কসমিন কালেও না। আমার এক পূর্বপুরুষের নাম ছিল ময়সার্ট, শুধু এইটুকুই জানি আমি। কিন্তু তুই বুড়ি। চমৎকার নাম, তাই না? ভয়সার্ট নামটাও খাসা। আমার মেয়ে কুমারী ময়সার্ট বিয়ে করেছিল মসিয়ে ভয়সার্টকে। ময়সার্ট? ভয়সার্ট? কি বলতে চাস তুই? কি বলতে চাই? বলতে চাই ময়সার্ট আর ভয়সার্ট, ক্রয়সার্ট আর ফ্রাইসার্ট। আমার মেয়ের মেয়ে কুমারী ভয়সার্ট বিয়ে করেছিল মসিয়ে ক্রয়সার্টকে, আর আমার মেয়ের নাতনি কুমারী ক্রয়সার্টকে বিয়ে করেছিল মসিয়ে ফ্রয়সার্টকে। খাসা নাম, তাই না? ফ্রয়সার্ট? মনে হলো এবার বুঝি আমি অজ্ঞান হয়ে যাব। ময়সার্ট, ভয়সার্ট, ক্রয়সার্ট, ফ্রয়সার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়সার্ট, ভয়সার্ট, ক্রয়সার্ট, ফ্রয়সার্ট। মসিয়ে ফ্রয়সার্ট একটা আস্ত গাধা, মরতে গিয়েছিল আমেরিকায়। সেখানে তার একটা ছেলেও হয়েছিল। 1 নম্বরের উজবুক ছোকরা, আগে কখনো দেখিনি। আমার সঙ্গিনী ম্যাডাম স্টেফানি ল্যানার্ডেরও সে দুর্ভাগ্য হয়নি। ছোকরার নাম নেপোলিয়ন বোনাপার্ট ফ্রয়সার্ট। খাসা নাম, তাই না? বলতে বলতেই যেন হিস্টেরিয়া রোগে আক্রান্ত হলো ইউজিনি। তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে এলো ঘরের ঠিক মাঝখানে। মনে হলো যেন ভূতে ভর করেছে। ধেই ধেই করে নাচতে নাচতে মাথার টুপি ছুঁড়ে ফেলে দিয়ে চুলে টান মারতেই কুচকুচে কালো পরচুলা খসে পড়লো মাটিতে। বিকট চিৎকার করে পরচুলার উপর নাচতে নাচতে আস্তিন গুটিয়ে ঘুষি পাকিয়ে নাড়তে লাগলো আমার নাকের ডগায়। অব্যাহত রইল কানের পর্দা ফাটানো চিৎকার আর ডাকিনী নৃত্য। দাঁত খিচুনি আর কটমট করে চাওয়া তো রয়েছে অকস্মাৎ। দাঁত কিড়মিড় করতে করতে এই নকল দাঁত ঠিকরে গেল মুখ থেকে। ইতিমধ্যে আমি বসে পড়েছি একটা খালি চেয়ারে, বিড়বিড় করছি আপন মনে।
ময়েসার্ট আর ভয়েসার্ট খুবই চিন্তিত মনে বারবার নাম দুটো যখন আওড়ে চলেছি, ইউজিনি তখন উদ্দাম নাচতে নাচতে এক হাঁচকা টান মেরে খুলে ফেলেছে নকল বুকের একটা দিক। নকল বুকের আর একটা দিকও খুলে ছুঁড়ে ফেলে দিল ডাইনি ইউজিনি। নেপোলিয়ন বোনাপার্ট ফ্রয়েসার্ট। আমি তো নেপোলিয়ন বোনাপার্ট ফ্রয়েসার্ট। শুনছিস এই বুড়ি, কানে শুনছিস? আমি সেই ক্ষিপ্রের মতো তারস্বরে চেঁচিয়ে গেলাম আমি, বিকট ওই বুড়ির ভয়ানক নৃত্য দেখতে দেখতে। আমি সেই নেপোলিয়ন বোনাপার্ট ফ্রয়েসার্ট। বিয়ে করে বসেছি আমারই অতি পিতামহীকে। কি করলাম? সহজ সত্যি এইটাই, ম্যাডাম ইউজিনি ল্যানেটে ওরফে সিমসন, ভূতপূর্ব ময়েসার্ট, আমার ঠাকুমার মায়ের মা, যৌবনে ছিল রূপসী, 82 বছর বয়সেও বজায় রেখেছে রানীর মতো খাড়া তনু, পুজো হয়নি এতটুকু, অক্ষুণ্ণ রয়েছে মাথার নিখুঁত গড়ন, অতীব সুন্দর চক্ষু যুগল এবং কুমারী বয়সের গ্রীষীয় নাকের শোভা। এর উপরে আবার চাপিয়েছে মুক্তা চূর্ণ, রুজ পাউডার, নকল চুল, নকল দাঁত, নকল বুক। আমি পাগল হয়ে যাচ্ছি। প্যারিসের সৌন্দর্য বিশেষজ্ঞদের হাতের কারসাজি। আগে কেন বুঝলাম না? বয়স কমিয়ে হাসি মুখে বিচরণ করে এসেছে ফ্রান্সের মাটিতে। এক কথা ইউজিনিকে ভানুমতি বললেও চলে। ইউজিনি বসে আছে টাকার পাহাড়ে। দ্বিতীয়বার বিবাহ হয়েছিল নিঃসন্তান অবস্থায়, তাই ঠিক করেছিল আমেরিকাবাসী এই উজবুকটিকে উত্তরাধিকারী করবে বিপুল সম্পত্তির। দ্বিতীয় স্বামীর দূর সম্পর্কের এক পরমা সুন্দরী আত্মীয়া ম্যাডাম স্টিফানি ল্যানেটেকে সঙ্গে নিয়ে আমেরিকায় এসেছে ঠিক এই মতলবেই। গীতিনাট্যের আসরে আমার অপলক চাহনি সচকিত করে অতি পিতামহীকে। আইগ্লাসের মধ্যে দিয়ে আমাকে পর্যবেক্ষণ করার পর অবাক হয় আমার মুখে পারিবারিক আদল দেখে। আগ্রহ জাগ্রত হতেই খোঁজ নেয় আমি এখন কোথায়। এই শহরেই আছি শুনে আরো খোঁজ নেওয়া হয় আমার হালচাল সম্পর্কে। সঙ্গের ভদ্রলোকটি জানতেন আমি কে, খবরটা জানিয়ে দেন তৎক্ষণাৎ। আগ্রহ আরো প্রদীপ্ত হতেই ঠাকুমার মায়ের মা এই গ্লাস দিয়ে আরো একবার দেখে নেয় আমার আগা পাশটা। এই দেখাই কাল হয় আমার কাছে। আনন্দে টগমগ হয়ে কি করেছিলাম তা অনেক আগেই বলেছি। আমি তো পাগল ছিলাম আমি। ঠাকুমার মায়ের মা বাতাসে মাথা ঠুকে অভিনন্দন ফিরিয়ে দিয়েছিল, এই মনে করে যে নিশ্চয়ই যেভাবেই হোক আমিও চিনে ফেলেছি বুড়িকে। আমাকে ঠকিয়েছে আমারই দুর্বল চোখ আর বুড়ির অসাধারণ প্রসাধন। ট্যালবটের কাছে যখন জানতে চেয়েছি পরমা সুন্দরীটি কে, তখন সে বুঝেছে আমি বুড়ির অল্প বয়স্কা সঙ্গিনীর কথা জিজ্ঞেস করেছি। জবাবও দিয়েছে সেইভাবে। স্বনামধন্য ম্যাডাম ল্যানেটে বিধবা, উপযুক্ত বরের সন্ধানে প্যারিস থেকে সবে এসে পৌঁছেছে। পরের দিন দেখা হয়েছে রাস্তায় বুড়ির সঙ্গে ট্যালবটের। পূর্ব পরিচয় ছিল আগে থেকেই। অনুশোচনা হয়েছে, আলোচনা হয়েছে আমাকে নিয়ে। আমার চোখ খারাপ থাকায় প্রেক্ষাগৃহে যা যা ঘটেছে তার ব্যাখ্যাও পাওয়া গিয়েছে। বুড়ি ভেবেছে আমি তাকে চিনতে পেরে উল্লসিত হয়েছি, তাই সাড়া দিয়েছে। ফলে খোলাখুলি প্রেমে পড়ার কাণ্ড কারখানা চালিয়ে গেছি আমি নিতান্ত আহাম্মকের মতোই। অপরিচিতা কিন্তু সুন্দরী মেয়েদের দিকে আমার এই দুর্বলতার শাস্তি হওয়া দরকার ছিল। ট্যালবটের সঙ্গে প্ল্যান কষেছে বুড়ি। ইচ্ছে করেই ট্যালবট আমার সঙ্গে দেখা করেনি। বুড়ির সঙ্গে পাছে পরিচয় করিয়ে দিতে হয় এই ভয়। রাস্তায় 3 সঙ্গী সুন্দরী বিধবা ম্যাডাম ল্যানেটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। এক্ষেত্রেও তারা কম বয়সী মেয়েটাকেই বুঝেছিল। দিনের আলোয় বুড়িকে কাছ থেকে কোনো দিন আমি দেখিনি, কোনো দিন না।
গাইয়েদের আড্ডায় অন্ধকারেও কিছুই ধরতে পারিনি। তার উপরে চোখে ছিল না চশমা, যা আমার দু চক্ষের বিষ, ফলে বুড়ির বয়স আমি বুঝতে পারিনি, এমনকি তার পাশে বসেও। ম্যাডাম ল্যানাডেকে গান গাইতে যখন ডাকা হলো, তখন কম বয়সী মেয়েটিকেই ডাকা হয়েছিল। সেও তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়েছিল। প্রতারণায় আর এক পোঁচ রং চড়ানোর দুষ্ট মতলবে বুড়িও উঠে দাঁড়ায় সেই সঙ্গেই, এবং মূল বসবার ঘরে গিয়ে বসে তার পিয়ানোর সামনে। যদি সঙ্গে যেতে চাইতাম, বুড়ি ভেবেই রেখেছিল সঙ্গে নেবে না আমাকে, বসে থাকতে বলবে পাশের ঘরে। বোকার মতো আমি যা নিজেই করেছিলাম। যে গান শুনে আনন্দ পেয়েছিলাম এবং সুরেদা কণ্ঠস্বর শুনে অবাকও হয়েছিলাম, তা আসলে বুড়ির নয়, ম্যাডাম স্টিফেনি ল্যানাডের। আই গ্লাসটা আমাকে উপহার দেওয়ার উদ্দেশ্য আর কিছুই নয়, ধাপ্পাবাজির আর একটা ধাপ। বিষম এই প্রতারণার ভয়ঙ্কর ছোবলও বলা যায়। চশমা পরে নিজেই যাতে চালাকিটা ধরতে পারি, তাই বুড়ি আগে থেকেই কাঁচ পাল্টে রেখেছিল আমার ক্ষীণ চক্ষুর উপযুক্ত করে। সব দিকেই চোখ ছিল সতর্ক চক্ষু বুড়ির, তাই ফাঁদে পা দিয়ে নিজেই আবিষ্কার করেছিলাম কত বড় পাঁঠা আমি। যে পাদ্রী মশাই নিছক একটা গিঁট বেঁধে দিয়েছিল আমার সঙ্গে বুড়ির, আসলে সে ট্যালবটের এক প্রাণের বন্ধু, পাদ্রী নয় মোটেই। গাড়ি চালাতে ওস্তাদ, তাই বিয়ে দেওয়ার ভরং শেষ করেই আলখাল্লার উপর ওভারকোট চাপিয়ে ভোল পাল্টে নিয়েছিল এবং গাড়ি হাঁকিয়ে নতুন বরবউদের এনে ফেলেছিল সরাইখানায়, শহর থেকে অনেক অনেক দূরে। ট্যালবট শয়তানটা বসেছিল ওর ঠিক পাশেই, ঠিক পাশেই। দুই রাস্কেল সরাইখানার পিছনকার ছোট্ট জানলা দিয়ে ষড়যন্ত্র উদ্ঘাটনের রোমাঞ্চকর দৃশ্য দেখতে দেখতে নাকি হেসে লুটোপুটি খাচ্ছিল। যাই হোক, আমার ঠাকুমার মায়ের মায়ের বর আমি নই, এইটুকুই আমার বিরাট সান্ত্বনা। বিয়ে করেছি ম্যাডাম স্টিফেনি ল্যানাডেকে। বুড়ি যদি কোনো কালে অক্কা পাবে বলে মনে হয় না, তাহলে ওর সব সম্পত্তি আমি পাবই পাব। ও হ্যাঁ, আর একটা কথা, এই যে তুমি শুনছ, এদিকে এসো। প্রেমপত্র লেখা আমি একেবারেই ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, চশমা জিনিসটাকেও আমি জীবনেও বরদাস্ত করব না। শেষ হলো আমাদের আজকের গল্প, এডগার অ্যালান পোর লেখা দি স্পেকট্যাকেল অবলম্বনে প্রেমের পলক। গল্পের কথক তথা সিমসনের চরিত্রে রৌনক, ল্যানাডের চরিত্রে বর্ণিশা। গল্পের সমগ্র পরিচালনা, সূত্রধর এবং ট্যালবটের চরিত্রে আমি দীপম। গল্পের সাউন্ড ডিজাইনিং এবং এডিটিংয়ে এমএম প্রোডাকশন এবং পোস্টার ডিজাইনে রোমজিৎ হাজরা। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের দিতে চান, তাহলে মেইল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।